প্রিয় দর্শক, মানি মাস্টারপিসের আরেকটি পর্বে আপনাকে স্বাগতম। এই পর্বে আমরা বাংলাদেশ ব্যাংকের 2025-26 অর্থবছরের দ্বিতীয়ার্ধের মানে জানুয়ারি থেকে জুন মাসের মুদ্রানীতি নিয়ে কথা বলবো। এর সব তথ্য সহজ ভাষায় আপনাদের সামনে তুলে ধরব। তো আজকের এই আলোচনাটাকে আমরা মূলত 5টা ভাগে ভাগ করেছি। প্রথমে দেখব অর্থনীতির এখনকার অবস্থাটা ঠিক কেমন, এরপর জানব কেন্দ্রীয় ব্যাংক কী ধরনের পলিসি নিচ্ছে, তারপর দেখব ব্যাংকিং সেক্টরে বড় কী পরিবর্তন আসছে, বৈদেশিক খাত থেকে কিছু ভালো খবরও আছে সেটাও জানব, আর একদম শেষে ভবিষ্যতের সম্ভাবনা আর চ্যালেঞ্জগুলো নিয়ে কথা বলবো। আচ্ছা, তাহলে চলুন শুরু করা যাক অর্থনীতির বর্তমান চিত্রটা দিয়ে। মানে এক কথায় বলতে গেলে এটা হলো একটা ডায়াগনোসিস। আর এই ডায়াগনোসিসের সবচেয়ে বড় যে সমস্যাটা যেটা আমাদের সবারই গায়ে লাগছে সেটা হলো মূল্যস্ফীতি। একটা সময় ছিল, ধরুন গত জুলাই 2024-এ, যখন মূল্যস্ফীতি প্রায় 12% কাছাকাছি, মানে 11.66% পৌঁছে গিয়েছিল। ভাবুন একবার, এর মানে হলো যে জিনিসটা আপনি 1 বছর আগে 100 টাকায় কিনতেন সেটার জন্য আপনাকে প্রায় 112 টাকা খরচ করতে হচ্ছিল। এটা কিন্তু সাধারণ মানুষের জীবনযাত্রার উপর বিশাল একটা চাপ তৈরি করেছিল। অবশ্য এখন পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। ডিসেম্বরের মধ্যে মূল্যস্ফীতি কমে 8.49% নেমে এসেছে। কিন্তু তার মানে এই না যে লড়াইটা শেষ হয়ে গেছে, কারণ এই হারটা কিন্তু এখনও কেন্দ্রীয় ব্যাংকের যে টার্গেট তার চেয়ে অনেকটাই ওপরে। মূল্যস্ফীতি তো একটা বড় সমস্যাই। এর পাশাপাশি আরেকটা বড় মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে আমাদের ব্যাংকিং খাত। দেখুন, সেপ্টেম্বর 25 পর্যন্ত খেলাপি ঋণ, মানে যে লোনগুলো আর ফেরত আসছে না, সেটার পরিমাণ সরকারি হিসেবেই 36%। চিন্তা করা যায়, ব্যাংকগুলো যে টাকা ঋণ দিয়েছে তার 3 ভাগের 1 ভাগের বেশি টাকাই আর ফেরত আসছে না। এটা তো যে কোনো দেশের আর্থিক ব্যবস্থার জন্য একটা বিরাট বড় ধাক্কা। প্রশ্ন হলো, তাহলে টাকাটা যাচ্ছে এটা কোথায়? এই চার্টটা দেখলেই ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। একদিকে দেখুন, সরকার নিজে ঋণ নিচ্ছে 28.5% হারে, আর অন্যদিকে প্রাইভেট সেক্টর, মানে যারা নতুন চাকরি তৈরি করে, ব্যবসা বাড়ায়, তারা লোন পাচ্ছে মাত্র 6.2% হারে। সোজা কথায়, সরকার নিজেই বাজার থেকে বেশিরভাগ টাকা নিয়ে নেওয়ার কারণে ছোট বড় ব্যবসাগুলোর জন্য লোন পাওয়াটাই মুশকিল হয়ে গেছে। অর্থনীতির ভাষায় একেই বলে ক্রাউডিং আউট এফেক্ট। তো অর্থনীতির এই যে এতগুলো সমস্যা, এর জন্য বাংলাদেশ ব্যাংকের প্রেসক্রিপশনটা কি, মানে তারা কি সমাধান দিচ্ছে, চলুন এবার সেটাই দেখে নেওয়া যাক। আচ্ছা, এখানে কেন্দ্রীয় ব্যাংকের 3টা মূল টুলস বা হাতিয়ার দেখা যাচ্ছে। দেখুন, পলিসি রেট, মানে যে রেটে তারা ব্যাংকগুলোকে লোন দেয় সেটা আগের মতোই আছে। এসএলএফ রেটও সেম, কিন্তু আসল যে পরিবর্তনটা আনা হয়েছে সেটা হলো এসডিএফ বা স্ট্যান্ডিং ডিপোজিট ফ্যাসিলিটি রেটে। কেন্দ্রীয় ব্যাংক কিন্তু খুব স্মার্টলি এই রেটটা 50 বেসিস পয়েন্ট কমিয়ে দিয়েছে। এখন প্রশ্ন হলো, এই ছোট একটা পরিবর্তনের আসল মানেটা কি? ব্যাপারটা খুব সহজ। এসডিএফ রেট কমানোর মানে হল কমার্শিয়াল ব্যাংকগুলো এখন যদি তাদের বাড়তি টাকাটা কেন্দ্রীয় ব্যাংকে জমা রাখে তাহলে তারা আগের চেয়ে কম সুদ পাবে। তো টাকাটা অলস ফেলে না রেখে তাদের জন্য প্রাইভেট সেক্টরে লোন দেওয়াটা আরও বেশি লাভজনক হয়ে উঠবে। কেন্দ্রীয় ব্যাংকের উদ্দেশ্য একদম পরিষ্কার, অর্থনীতির চাকাটাকে সচল রাখা। শুধু ইন্টারেস্ট রেট কমানো বাড়ানোই নয়, কেন্দ্রীয় ব্যাংক কিন্তু ব্যাংকিং সেক্টরের ভেতরে যে গভীর সমস্যাগুলো আছে সেগুলো সারানোর জন্য একটা বড়সড় সার্জারি শুরু করেছে। এই সার্জারির মূলত 3টা স্টেপ। প্রথম কাজ হল দুর্বল ব্যাংকগুলোকে খুঁজে বের করা। এরপর সেগুলোকে হয় কোনো শক্তিশালী ব্যাংকের সাথে জুড়ে দেওয়া, মানে মার্জ করা, অথবা দরকার হলে বন্ধ করে দেওয়া। আর সবচেয়ে জরুরি যে বিষয়টা সেটা হলো, যাই ঘটুক না কেন, যারা টাকা জমা রেখেছে, মানে আমানতকারী, তাদের টাকার সুরক্ষা নিশ্চিত করা। আমানতকারীদের বিশ্বাস ফিরিয়ে আনার জন্য এটা কিন্তু একটা বিশাল স্টেপ। এখন থেকে ডিপোজিট ইন্স্যুরেন্সের পরিমাণ 1 লাখ থেকে বাড়িয়ে দ্বিগুণ, মানে 2 লাখ টাকা করা হয়েছে। এর মানেটা কি? সোজা কথায়, যদি কোনো ব্যাংক ফেলও করে, প্রত্যেক আমানতকারী অন্তত 2 লাখ টাকা পর্যন্ত ফেরত পাওয়ার একটা গ্যারান্টি পাবেন। আর এই রিফর্মগুলো যে শুধু কাগজ কলমেই সীমাবদ্ধ নেই তার প্রমাণও কিন্তু অলরেডি আমরা দেখতে পাচ্ছি। এর মধ্যেই সমস্যায় থাকা 5টা ইসলামী ব্যাংকে মার্জ করার আর 9টা নন ব্যাংক ফিনান্সিয়াল ইনস্টিটিউশনকে বন্ধ করে দেওয়ার প্রসেস শুরু হয়ে গেছে। এটা থেকে কেন্দ্রীয় ব্যাংকের যে একটা হার্ডলাইন পজিশন সেটা স্পষ্ট বোঝা যাচ্ছে। তবে এত সব চ্যালেঞ্জের মধ্যে কিন্তু কিছু ভালো খবরও আছে। বিশেষ করে বৈদেশিক খাত থেকে আসার আলো দেখা যাচ্ছে। ফরেন সেক্টরে সিচুয়েশনটা কিন্তু একদম নাটকীয়ভাবে ঘুরে দাঁড়িয়েছে। কিছুদিন আগেও যেখানে ব্যালেন্স অফ পেমেন্টসে একটা বড় ঘাটতি ছিল, সেখানে এখন সারপ্লাস বা উদ্বৃত্ত দেখা যাচ্ছে। এর মূল কারণ হল আমদানি কমেছে আর অন্যদিকে রপ্তানি আর রেমিটেন্স বেড়েছে। সব মিলিয়ে একটা স্টেবিলিটি ফিরে এসছে। আর এই স্থিতিশীলতার পেছনে সবচেয়ে বড় হিরো হল আমাদের প্রবাসীদের পাঠানো রেমিটেন্স।
গত অর্থবছরে প্রায় ২৭% গ্রোথের পর এই অর্থবছরের প্রথম ৬ মাসেও ১৮% মতো একটা শক্তিশালী গ্রোথ ধরে রেখেছে। এটা আমাদের অর্থনীতি আর ফরেন রিজার্ভ দুটোকেই কিন্তু অনেক সাপোর্ট দিচ্ছে। এর ডিরেক্ট ইম্প্যাক্ট আমরা দেখতে পাচ্ছি আমাদের ফরেন কারেন্সি রিজার্ভের উপর। মনে করে দেখুন, আগস্ট ২০২৪-এ রিজার্ভ কিন্তু বেশ উদ্বেগজনকভাবে $25.6 বিলিয়ন নেমে গিয়েছিল। সেখান থেকে একটা দারুণ কামব্যাক করে ডিসেম্বর ২০২৫-এ এটা $33.2 বিলিয়ন পৌঁছেছে। মানে দেশের ফিন্যান্সিয়াল সেফটি নেটটা আবার শক্তিশালী হচ্ছে। তো এই সব পদক্ষেপ আর পজিটিভ সাইনগুলো দেখার পর প্রশ্ন আসে, ভবিষ্যৎটা কেমন হতে পারে? চলুন এবার প্রগনোসিস বা পূর্বাভাসটা একটু দেখে নিই। দেখুন, কেন্দ্রীয় ব্যাংক নিজের স্টেটমেন্টেই বলছে যে তারা কশিয়াসলি অপটিমিস্টিক বা সতর্কভাবে আশাবাদী। এর মানে হল, যদিও সবকিছু ঠিকঠাক দিকেই এগোচ্ছে বলে মনে হচ্ছে, তারপরেও সামনের পথটা কিন্তু বেশ সাবধানে পার হতে হবে। কিন্তু এত সতর্ক থাকার কারণটা কি? কারণ হল, সামনে কিন্তু বেশ কয়েকটা বড় রিস্ক ফ্যাক্টরও আছে। যেমন ধরুন, সামনে জাতীয় নির্বাচন নিয়ে রাজনৈতিক একটা অনিশ্চয়তা আছে, গ্লোবাল ইকোনমিতে একটা স্লোডাউন চলছে, আবার দেশের ভেতরে সাপ্লাই চেনেও কিছু সমস্যা আছে। এই ব্যাপারগুলো যে কোনো সময় পরিস্থিতিকে আবার কঠিন করে তুলতে পারে। তাহলে চলুন পুরো আলোচনাটা একবার সংক্ষেপে দেখে নিই। প্রথমত, ইনফ্লেশন কন্ট্রোলের জন্য একটা টাইট মনিটারি পলিসি চলছে। দ্বিতীয়ত, ব্যাংকিং সেক্টরকে স্টেবল করার জন্য বড় ধরনের রিফর্ম আনা হচ্ছে। তৃতীয়ত, ফরেন সেক্টর এখন অনেকটাই স্থিতিশীল, রিজার্ভ আর রেমিটেন্স দুটোই বাড়ছে। আর সবশেষে, আউটলুকটা পজিটিভ হলেও সামনে কিন্তু চ্যালেঞ্জও কম নয়। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। মানি মাস্টারপিসের ব্যবসা এবং টাকা পয়সা সম্পর্কিত পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিওগুলির জন্য লাইক, মন্তব্য, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এখন সবচেয়ে বড় প্রশ্ন এটাই, এই যে এত সব অর্থনৈতিক সংস্কার, এগুলো কি সত্যিই আগামীর বাংলাদেশকে একটা শক্তিশালী ভিত্তির ওপর দাঁড় করাতে পারবে? এর উত্তরটা হয়তো সময়ই বলে দেবে।